আমার যখন ব্রেকআপ হয় বা আমার যখন ছাড়াছাড়িটা হয় তখন আমি তো স্বাভাবিক মানে সুইসাইডাল চিন্তাভাবনা আমার মাথায় সবসময় ঘুরতো। বাট সে যখন নাই, যখন দেখতেছি ১০০ জন হাসতেছে, তো মেয়ের মা ব্রাজিল ফ্যান ছিল। বলছে না এই ছেলে হবে, ছেলে পাগল, এই ছেলে কি হবে না। এমনকি এই মেয়ের মা এত ট্রমাটাইজ হয়েছে, রাতে নাকি স্বপ্নে দেখছে যে আমি তার বাসায় গিয়ে সোফায় দাঁড়ায় আছি। ও মাই গড। সেটা দেখতেছি। সালমানের সাথে আপনার কাজ করা এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল মাইলফলক। হ্যাঁ, কারণ স্বাভাবিক সবার জন্য এটা একটা রোল মডেল হিসেবেই উনি আছে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন উনি প্রথম। রাইট। এখনকার মানুষ টাকার আশা করে, ভাই ভিডিও বানালে কি টাকা পাবো, ব্যাপারটা এরকম, তাদের কথা আগে থাকে এটা। রাইট। কিন্তু তখন আমি করতাম যে আমাকে ব্যস্ত থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। এখন তার সাথে আমি কথা বলতে পারতেছি না, আমি তার সাথে ব্যস্ত থাকতে পারতেছি না, আমার কিছুই নেই লাইফে, তাহলে কি করব, মানে এই জিনিসটা ধরে আমি তখন। আমি আরেকটু পেছনে যেতে চাই, লাইক যে ধরনের ফ্যামিলিতে আপনি জন্মগ্রহণ করেছেন, মানে বাই ন্যাচারালি কি আপনি এরকম মানে থাকে মানুষের আসলে কিন্তু খুবই টাফ একটা জব, আমি যেটা মনে করি। হ্যাঁ, মানে আমি জীবনে চেষ্টা করেও পারবো না, আমি খুব সিরিয়াস টাইপের মানুষ। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি লুক সিরিয়াস বাট আপনি অ্যাক্টিভিটিসগুলো খুব ফানি। এটা কি খুব ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, আমি ছোটবেলায় খুবই নার্ড টাইপের ছিলাম। থাকে না স্টুডেন্ট একটা বেঞ্চে বসে আছে, অনেকে বুলি করতেছে বা পচাইতেছে, আমি ওই টাইপেরই মানুষ ছিলাম। আমার মানে আমার কনফিডেন্স খুবই কম ছিল। ওকে। আমি মানুষের সাথে কথা বলতে পারতাম না, মিশতে পারতাম না, এই টাইপের ব্যাপার-স্যাপার ছিল ছোটবেলায়। ওকে। তো এখন আমি যে ফ্যামিলি থেকে বিলং করি খুবই ধার্মিক। আমার মা-বাবা কখনোই চায় না আমি এইসব কাজ করি। ঠিক আছে? এখনো চায় না। হ্যাঁ, তারা অনেক ধার্মিক মেন্টালিটির মানুষজন। ওকে। তো ওই জায়গা থেকে করাটা খুবই টাফ। যখন আমি ভিডিও করতাম, হয়তো আম্মু চিল্লান দিয়ে উঠতেছে যে, "এই থাম" বা এই টাইপের সিচুয়েশন আমার পড়তে হইছে। ওই জায়গা থেকে এটা করা আমার জন্য অনেক টাফ ছিল। কেন করছি? যখন আমি একজনকে হাসাইতাম, তো সে হাসলে আমার ভালো লাগতো। এতে আমি স্যাটিসফাইড ছিলাম। বাট সে যখন নাই, যখন দেখতেছি ১০০ জন হাসতেছে, ওইটা আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে। ফাইন। ওইটা আপনাকে কোনো না কোনোভাবে মোটিভেট করতো। তখন আমি এটাতে এন্টারটেইন হচ্ছি। তো আমার যখন ব্রেকআপ হয় বা আমার যখন ছাড়াছাড়িটা হয়, তখন আমি তো স্বাভাবিক মানে সুইসাইডাল চিন্তাভাবনা আমার মাথায় সবসময় ঘুরতো। বয়স কত? তখন ওই যে বললাম ইন্টারটা শেষ হইছে ওই সময়। আমার এইজন্য ইন্টারের রেজাল্টও খুবই খারাপ হয়েছিল। এই একটা কারণেই? হ্যাঁ। এটাতে অনেক বড় একটা লেসন আছে। আমরা একটু ঘাটাঘাটি করি, মানে প্রাইভেসি না দিয়ে, প্রাইভেসিতে না গিয়ে। সেটা হচ্ছে ব্রেকআপটা কেন হলো? কমিউনিকেশনটা ঠিকঠাক মতো হচ্ছিল না। আমি যদি বলি একটা গরুর ৪ টা পা, সে বলতেছে না এটার ৬ টা পা। তো আমি তো বুঝাইতে পারতেছি না এটা ৪ টা। তো ও ওরটাও বুঝতেছে, আমি আমারটাও বুঝতেছি। সবকিছু মিলিয়ে হচ্ছিল না জিনিসটা। ওকে। বাট মানে বলবো না যে সে থাকে না মানুষ প্রাক্তনকে নিয়ে অনেক ইমোশনাল কথাবার্তা বলে, ওই চিট করছে এই করছে। নো, শি ইজ ভেরি গুড। ঠিক আছে? সে অনেক ভালো ছিল এবং আমি ওই জায়গা থেকে তাকে অনেক সম্মান করি। সো ফাইনাল ডিসিশনটা কিভাবে আপনারা দুজনেই নিলেন যে আমরা কন্টিনিউ করব না, নাকি আপনি? আগে তার পক্ষ থেকে ডিসিশনটা ছিল, হয়তো সে নিতে পারতেছিল না। দেন আমাকেও এটা মানতে হইছে। আবার যখন আমি মেনে নিছি ব্যাপারটা, তখন আবার সে মানতে পারতেছে না। মানে একটা ঝামেলা হইছিল। সো ইউ প্ল্যান ফর সুইসাইড? স্বাভাবিক, একটা টিনেজার বয়সের ছেলেরা মেয়েরা তো এটাই হবে। মানে এটা প্ল্যান করছিলেন নাকি ট্রাই করছিলেন? আমি ট্রাই করতেছিলাম। কিভাবে? রুমের মধ্যে ফ্যানের মধ্যে দড়ি ঝুলাইতেছি, ছুরি রাখতেছি। কি বলেন? হ্যাঁ, ওয়াশরুমে যাবো, ঘুমের ওষুধের দিকে হাতে নিয়ে তাকাই আছি যে এই এখন খাবো, মানে এই জিনিসগুলো হচ্ছে। ওই টাইমে আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, যে কন্টেন্টটা ছিল মানে আজকে রাতে আমি বানাইছি কালকে এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট। তো আমি তো এমনি ফ্রাস্ট্রেশনে আছি। তা আমি র্যান্ডমলি মানে একটা ক্যামেরা অন করে আমি বলা শুরু করছি যে আত্মীয়স্বজনরা কালে কেউ ফোন দিবা না, ফোন দিলে খবর দেবে। আমি আত্মীয়স্বজনকে হুমকি দিচ্ছিলাম লিটারেলি, যে তোদের সারা বছর খবর থাকে না, তোরা প্লিজ কালকে আমার কেউ ফোন দিবি না, ঠিক আছে? এই টাইপের একটা ব্যাপার। মানে সারপ্রাইজিংলি ওই ভিডিওটা অনেক ভিউজ হয়, কেন জানি। ওই তখন থেকেই শুরু, ওইটা 17 সালেই ছিল। সো ওইটাই বেসিক্যালি আপনাকে ওই সুইসাইডের। হ্যাঁ, এই জন্য আমি বলি যে আমি এটা করতেছি নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আমি মানুষের জন্য আসলে করতেছি না, আমার কাছে এটা মনে হয় মাঝে মধ্যে আমি নিজের জন্য করতেছি, কারণ আমি এটা করে বেঁচে আছি, নাহলে আমি কি করতাম? সো ইউ ফাইন্ড দ্য বেস্ট প্রফেশন অ্যাকচুয়ালি। হ্যাঁ, মনে হয় যে আমি রাইট, হয়তো আমি চাই না এখনো ভালো করতে পারতেছি না। ডেফিনেটলি ইউ আর। সি, আমি যদি একটু গ্লোবালি তাকাই, একটা হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে, সেখানে মেগা স্টার কপিল শর্মার যে শো, আপনি ডেফিনেটলি, আমাদের প্ল্যাটফর্মগুলো ওইভাবে গোছানো না হয়তো বলে সে কারণে আমাদের এখানে এইভাবে তৈরি হয় না। বাট আপনি নিজের জীবন থেকে যে জিনিসটা করেছেন, এটাকে যদি মানে আরো নার্চার করা যায়, হ্যাঁ, পৃষ্ঠপোষকতা দেওয়া যায়। রিসেন্টলি আমি সালমানের সাথে একটা কোলাবোরেশন দেখলাম। আমি নিজের জীবনে কোনোদিন ওই পিজা ট্রাইও করিনি, কিন্তু আমি ওটার নাম জানি। এবং আমি এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, দিস ইজ অসাম। এবং সালমানের সাথে আপনার কাজ করা এটা কিন্তু আপনার জন্য একটা বিশাল মাইলফলক। হ্যাঁ, কারণ স্বাভাবিক সবার জন্য এটা একটা রোল মডেল হিসেবেই উনি আছে, যেহেতু কন্টেন্ট ক্রিয়েশন উনি প্রথম। রাইট।
তো এইটাই। কি হলো, ওটা ভাইরাল হয়ে গেল, তারপরে কি করলেন? তারপরে আমি কন্টেন্ট দেওয়া শুরু করলাম, দেখি সবগুলোই কাজ করতেছে। ওয়াও। 17 সাল থেকে, কিন্তু 1 লাখ 2 লাখ বা ওই সময় আমার কাছে 1 লাখ ভিউজ মানে হিউজ। 17 সালে তখন ফেসবুকে ঠিকঠাক মতো মনিটাইজেশন আসে নাই। আমি যখন ভিডিওর পাশে ডলার দেখি, আমি যে এটা কি আসলে ব্যাংকে ঢুকবে কিনা আমি কনফিউজ ছিলাম ওই টাইমে। তো ওই জায়গা থেকে আর কি। সো আপনার ইনকাম শুরু হলো কত সালে? ইনকাম শুরু হয়েছে এই 19-এর দিকে, 18-19-এর দিকে। ওকে, তার আগে কি ইউটিউব থেকে আসা শুরু হয়েছে নাকি ওটাই আসলে ইউটিউবের ইনকাম 19-এর দিকে? না, আমি তো আসলে একই কন্টেন্ট দুই জায়গায় দিছি। সো ফেসবুক থেকে আগে আসছে, ফেসবুক থেকে অনেক পরে আসছে। ইউটিউব থেকে। আর আমার কন্টেন্টগুলো কিন্তু মিমস টাইপ, মানে প্রপার 10 মিনিট 8 মিনিটের কোনো কন্টেন্ট না। না, রাইট। তো ওগুলোতে রেভিনিউ খুব কম জেনারেট হয়। এখন তো ভালো হওয়ার কথা। হ্যাঁ, এখন শর্টসে অনেক পয়সা দিচ্ছে ফেসবুক, লঙ্গার ভার্সন ভিডিওতে পয়সা অনেক দিচ্ছে কম দিচ্ছে, লঙ্গার ভার্সনে কম দিচ্ছে, রাইট, শর্টস গুলোতে বেশি দিচ্ছে। হ্যাঁ। সো আমরা পড়ে গেছি বিপদে আসলে। এবং ইউটিউবে যেটা হচ্ছে, ইউটিউবের ক্ষেত্রে ঠিকই আছে, একটা ব্যালেন্স করে রেখেছে। বরং আরো বাড়তেছে। আপনি মোটামুটি চিন্তা করে ফেললেন যে ফাইন, আমি এগুলাই করতে থাকি। আমি এগুলোই করব, কারণ আমাকে এটাই মানে দেখতেছি মানুষ কমেন্ট করতেছে, আমি পড়তেছি, আমি ব্যস্ত আছি। আমার কাছে আমি তো এটা টাকার আশা করি না। এক্স্যাক্টলি। এখনকার মানুষ টাকার আশা করে, ভাই ভিডিও বানালে কি টাকা পাবো, ব্যাপারটা এরকম, তাদের কথা আগে থাকে এটা। রাইট। কিন্তু তখন আমি করতাম যে আমাকে ব্যস্ত থাকতে হবে, আমাকে বেঁচে থাকতে হবে। আমি একজনের সাথে খুব ব্যস্ত ছিলাম, এখন তার সাথে আমি কথা বলতে পারতেছি না, আমি তার সাথে ব্যস্ত থাকতে পারতেছি না, আমার কিছুই নাই লাইফে, তাহলে কি করব, মানে এই জিনিসটা ধরে আমি তখন আগাইছি। আপনার এক্স এখন কোথায়, খোঁজ খবর রাখেন? সে এখন অস্ট্রেলিয়াতে। সো আপনার সঙ্গে কানেকশন আছে? না, আসলে নাই, সে মুভ অন করছে, তার হয়তো পার্টনার আছে। মানে সে জানে যে আপনি এতটা পপুলার বাংলাদেশে? হ্যাঁ, এবং কি সেটা তো অনেক প্রবলেম ফেস করে, তার আশেপাশের মানুষজন তাকে অনেক কিছু বলে, বা থাকে না, এখন আপনার কাজিনরা জানে। ফাইন, কমিউনিটি তো একটা কমিউনিটি ছিল না, ওরা তো সবাই জানে এই ব্যাপারটা। ওকে। বরঞ্চ সে মাঝে মধ্যে কমপ্লেন করে যে তুমি তো আমার নাম দিয়ে অনেক কিছু করতেছো, তোমার রেভিনিউ কিছু আমাকে শেয়ার করো। ব্যাপারটা ছিল এরকম, তো সবই জানিস। মন্দ ঘটনা সবার জীবনে কম বেশি থাকে, কিন্তু মন্দ থেকে আরো নতুন কোনো মন্দের জন্ম না হয়ে যদি একটা ভালো কিছু হয়, সেটাকে অ্যাপ্রিশিয়েট করা উচিত, ডেফিনেটলি আমরা বলবো। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। সো আপনার ফ্যামিলি আপনাকে চাপ দিচ্ছিল যে না এগুলো না করা যাবে না, এগুলো করা তো আপনি ফ্যামিলিকে ম্যানেজ করলেন কিভাবে? এখনো কি চাপ দেয়? এখনো তারা আসলে এখন তা চায় যে একটা ছেলে চাকরি করবে, সরকারি চাকরি থাকবে বা বেসরকারি, একটা সেটেলমেন্ট থাকবে। যেমন আমাকে কোনো মেয়ে বিয়ে করতে চাচ্ছে না এখন। হ্যাঁ, মানে মেয়ে বলতে মানে থাকে না, সো ইউ মেক দ্য কন্টেন্ট অ্যাকচুয়ালি, আপনি যেটা করেছেন এটা কি রিয়েল লাইফে হচ্ছে? আমার রিয়েল লাইফটাকে তুলে ধরি, মানুষ ভাবে এটা মজা, বাট ইটস ট্রু। হ্যাঁ, যেমন একটা মেয়েকে আমি বিয়ে করতে গেছি, মেয়ের মা বলে এই ছেলে তো পুকুরে শুয়ে থাকে। পুকুরে শুয়ে থাকে? পুকুরে শুয়ে থাকে, মানে আমি তখন আসলে ব্রাজিলকে পচিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম। ব্রাজিলের ফ্যান হয়তো সে মারা গেছে পুকুরে, ঠিক আছে, শেষ। হ্যাঁ। তো ওই কন্টেন্টগুলো হয়তো ওই সময় অনেক পপুলার ছিল, ফিফা ওয়ার্ল্ড কাপের লাস্ট টাইম যেটা গেছে। তো মেয়ের মা ব্রাজিল ফ্যান ছিল, বলছে না এই ছেলে হবে, ছিল পাগল, এই ছেলে কি হবে না। এমনকি এই মেয়ের মা এত ট্রমাটাইজ হয়েছে, রাতে নাকি স্বপ্নে দেখছে যে আমি তার বাসায় গিয়ে সোফায় দাঁড়ায় আছি। ও মাই গড। সেটা দেখতেছে, এতটাই সে আমাকে নিয়ে ভয় পড়ে গেছে, মানে আমাকে এতটাই সে পিকুলিয়ার ভাবে আর কি। সো ট্রাই করেও কাজ হচ্ছে না। হ্যাঁ, এরকমই। আপনি চাইলে আমরা আমাদের এই শোর মাধ্যমেও অ্যানাউন্স করতে পারি যে ইউ আর গুড পিপল। লেটস ট্রাই, আমরা আরো কিছুক্ষণ কথাবার্তা বলি, আমিও একটু চিন্তা ভাবনা করি যে আসলে রিয়েলিটি কতটুকু, তারপরে না হয় অ্যানাউন্সে যাওয়া যাবে। সো আপনার পড়াশোনা কি হলো? ইন্টারের পরে কন্টিনিউ করলেন? হ্যাঁ, আমি অনার্সটা কমপ্লিট করছি। কোথা থেকে? আমি ইসলাম ইউনিভার্সিটি থেকে এইচআরএমটাতে পড়ছি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। ফাইন, বিউটিফুল। সো আপনি কি এইচআরএম মানে আমি জানি, আচ্ছা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সো আপনি ফাইনালি কি একদম ফোকাস করছেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনই থাকবেন, নাকি আপনি চাকরির দিকে যাবেন, চাকরি বাকরি? আমার তো মনে হয় না আমি চাকরি বাকরি করতে পারবো। কেন? 9 to 5 জব আমাকে দিয়ে হবে কিনা আমার মনে হয় না, কারণ আমি এক জায়গায় স্থির থাকতে পারি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আর আমি এটাই ভালো পারি। আমি এখন চাকরি আবার নতুন করে শুরু করাটা হয়তো আমার জন্য হাউ মাচ ইউ আর্ন? ডিপেন্ডস আসলে, এখন আমি কি অন এভারেজ, লাইক আমি যদি বলি একদম সর্বোচ্চ ইনকাম একটা মাসে যেটা ছিল, একদম লোয়ার ইনকাম যেটা ছিল, আমি সর্বোচ্চ হয়তো 4-5 লাখ করেছেন, আর প্রতি মাসে 1-2 1-2 থাকে। হ্যাঁ।